আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ ইংলিশ ফার্স্ট পরীক্ষা দিয়ে আসার পর কার কীরকম কমন পড়ছে এটা তোমরা কমেন্টে জানাই দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাজেশন থেকে তোমাদের কমন পড়তেছে দেখে। তাই চেষ্টা করতেছি ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন ভিডিওটা একটু শুরুতেই দিয়ে রাখার। সো এই ভিডিওগুলো তোমরা যারা একদম সাথে সাথেই পাইতে চাও, কজ ধরো সাজেশন ভিডিও তুমি পরে পাইলা, দেন তুমি অন্য কিছু পড়ে ফেললা, দেন আবার এটা পড়া লাগে, সেটা প্যারা হয়। সো এই কেসে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে যেটা হবে ভিডিও আসার সাথে সাথে তুমি দেখতে পারবা। সো আজকে আমরা গ্রামার পার্ট অ্যান্ড রিটেন পার্ট বোথ নিয়ে কথা বলবো। আমার একটু মোটামুটি ঠান্ডা লাগছে, বাট এগেইন তোমাদের জন্য ভিডিওটা বানাইতেছি। সো রিটেন পার্টে আগে আমরা চলে যাই। গ্রামার পার্ট নিয়ে আমরা জানি তুমি অনেক বেশি প্যারায় আসো। সো ওইটার একটা ইজি সলিউশন আমি তোমাকে দিয়ে দিব আজকে, যেটা তুমি বাসায় বসে নিজের মতো করেই করতে পারবা। তোমার কাছে ওই বই খাতা সব কিছুই আছে। সো ওইটা একদম মানে 100 কমন পাবা গ্রামারে। এখানে যত কিছু আছে এই 60 মার্ক পুরোটা কমন পাবা, এরকম জিনিস ধরাই দিব। বাট তার আগে আসো রিটেনে একটু খেলা দেখায় আসি। রিটেনে কেন কমন পাবো না আমরা? রিটেনে কমন পাইতেই হবে, এবং এখানেও চাইলে 100% কমন পাওয়া পসিবল। সো প্রথমতেই ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনের ব্যাপারগুলোতে একটা জিনিস মাথায় রাখবা। বেশি নাম্বার তুলতে চাও যারা বেশি নাম্বার তুলতে চাও, এখানে কোনোভাবেই কাটাকাটি করবা না। কাটাকাটি করাই যাবে না। তুমি যদি এখানে কাটাকাটি করো অটোমেটিক্যালি নাম্বার কমে যাবে। সো কোনোভাবে কাটাকাটি করা যাবে না। দেন এগেইন সাজেশনটা আমি তোমাদের জন্য ওপেনে রাখছি, ঠিক আছে? সো বেশি দেই নেই খুব একটা। তো এখান থেকে যদি একদম হাতে কম টাইম থাকে, একদম কম টাইম, তাহলে কি দেখবা? স্টাডি ট্যুর দেখবা, এটা একদম মাস্ট, পুরাটাই দেখে যাও, ঠিক আছে? বাট যদি একদম কম টাইম থাকে, টিসি, তারপরে এই যে কলেজ গ্রাউন্ড ইউজ করা, ঠিক আছে? দেন হচ্ছে তোমার যে স্মার্ট বোর্ড ইউজ করতে চাবে কলেজে, এই ধরনের জিনিস, কলেজ হোস্টেলের সিট, ঠিক আছে, স্টাইপেন্ড ফান্ডের জন্য, তারপরে হচ্ছে তোমার এটিকে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে দাগগুলো দিলাম এগুলো মোর দ্যান ইম্পর্ট্যান্ট আর কি, ঠিক আছে? তো এগুলো একটু বেশি করে দেখে যাও। বাট একটা জিনিস মাথায় রেখো, ফর্মাল লেটারে তুমি ভিতরে কী লেখছো টিচার এটা গুনেও না। টিচার কি গুনে? বারবার কি গুনে বলতেছি? ফরম্যাট গুনে। ফর্মাল লেটারের ফরম্যাট তুমি ঠিক করছো কিনা, এইটা 100 গুনে, এবং লেখাটা স্পষ্ট কিনা, অর্থাৎ কাটাকাটি যেন না থাকে। এইটা বাংলাদেশের অনেক স্টুডেন্ট ভুল করে, কারণ আমরা এটা নিয়ে অভ্যস্ত না। ইভেন তুমি যদি কোনো বড় জায়গায় বা প্রশাসনিক জায়গায় কোনো অ্যাপ্লিকেশান দিতে চাও, ওই অ্যাপ্লিকেশানে কাটাকাটি থাকলে কিন্তু এটা রিজেক্ট খায়। সো অ্যাপ্লিকেশান বা ফর্মাল লেটারে কখনোই কাটাকাটি রাখা যায় না। সো এটা মাথায় রেখে লিখবা। প্রয়োজন পড়লে এখানে তুমি বেশি টাইম নাও, বাট কাটাকাটি কইরো না, ঠিক আছে? এই আর কি। নেক্সটে চলো, প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা জিনিস একটু মাথার মধ্যে ক্লিয়ারলি ঢুকাও। প্যারাগ্রাফ মানে এক প্যারায় লেখা হবে। প্যারাগ্রাফ মানে এক প্যারায় লেখা হবে। এখন এখানে তোমরা ছোট্ট একটা ভুল করো, সেটা হচ্ছে এই ধরো তোমার খাতাটা, তো তুমি লেখা শুরু করছো একদম এই কোণা থেকে টান দিয়েই। তো তুমি ভাই সুন্দর মতোই লিখছো, কিন্তু তুমি তো লিখতেছো হাতে, তুমি তো আর স্কেল মেপে মেপে লিখতেছো না। সো কোনো একটা কারণে এইখানে যে লাইন গ্যাপটা তৈরি হয়েছে, আরেকটা লাইন একটু বেশি পড়ে গেছে ভুলে। কারণ আমরা হাতে লিখতে গেলে, তাড়াহুড়ায় লিখতে গেলে লাইন গ্যাপ 19-20 হবেই। সো এই ঘটনা যদি ঘটে, কোনো টিচার যদি ধরে নেয় যে তোমার এইটা হচ্ছে তাহলে সেকেন্ড প্যারা, সে যদি মনে করে যে এটা সেকেন্ড প্যারা, অথবা কেউ যদি তোমাকে বিপদে ফেলতে চায়, সে যদি এটাকে সেকেন্ড প্যারা ধরে নেয়, তাহলে তুমি নাম্বার পাবা শুধুমাত্র এতটুকুর জন্য। অর্থাৎ প্যারাগ্রাফের সিস্টেমই হচ্ছে এক প্যারায় লিখতে হয়। সো তুমি যাই করো না কেন, যতটুকুই ফার্স্ট প্যারা দিছো, সেকেন্ড প্যারা যেখান থেকেই তুমি শুরু করবো, ওই পুরাটা বাদ পড়ে যাবে। তুমি নাম্বার পাবা শুধুমাত্র এই ফার্স্ট প্যারার জন্য। সো এই জিনিসটা একটু মাথায় রেখে যাইতে হবে, যে তুমি যেন এই গ্যাপটা বেশি কম না করো। এখন এই জিনিসটাকে ভাই আদৌ কন্ট্রোল করতে পারবো? এটা তো আসলে কন্ট্রোল করা সবসময় পসিবল হবে না। তাহলে এক্ষেত্রে একটা সহজ বুদ্ধি কি? সহজ বুদ্ধি হচ্ছে প্যারাগ্রাফের লেখাটা তুমি এক লাইন গ্যাপ দিয়ে করবা। মানে এক লাইন গ্যাপ না, একটু ডান থেকে সরে নিয়ে লিখবা, একটু ছোট্ট গ্যাপ দিবা। এরকম এই যে তোমার খাতাটা লেখা শুরু করলো এখান থেকে, তারপরে পুরোটা লিখবা, মানে একটু ডানে চেপে তারপরে লেখাটা শুরু করবা। তাহলে টিচার বুঝবে যে প্যারা মানে ও একটু গ্যাপ দেয়। সো তাহলে এটা তো প্যারা হওয়ার কথা না। বুঝতে পারছো? এই সলিউশনটা যেন মাথার মধ্যে একদম গাইতে থাকে। প্যারাগ্রাফ যখন তুমি লিখবা, 2টা ওয়ার্ড স্কিপ করে তারপর থেকে শুরু করবা। যেটা হবে, টিচার কোনোভাবেই এটা মনে করবে না যে তুমি কয় প্যারা লেখছো। মাথায় ভালো মতো ঢুকায়ও। প্রতি বছর এরকম অজস্র স্টুডেন্ট শুধুমাত্র এরকম একটা বেশি গ্যাপ দেওয়ার কারণে কোনো একটা টিচার র্যান্ডমলি, ভাই বলা যায় না তোমার খাতা কই যাবে তুমি জানো,
কোনো একটা কারণে টিচার যদি তোমাকে নাম্বার কম দিতে চায়, সে কিন্তু এই পুরাটা বাদ দিয়ে দিবে, তোমাকে খালি এতটুকুর জন্য নাম্বার দিবে। তাহলে চিন্তা করো, সিম্পলি পুরা প্যারাগ্রাফ ঠিক মতো লেখা, যেখানে মানুষ 60% নাম্বার পায় না, তুমি জাস্ট এতটুকু লিখে কত বাবা? 1। সো A+ কিন্তু এখানেই ছুটে গেছে, ঘটনা বুঝছো? সো এটা নিয়ে খুব সিনসিয়ার থাকবা। এরপরে আরেকটা সিম্পল কথা, যেটা আমি ইংলিশ ফার্স্টেও বলছি, যে প্যারাগ্রাফ তুমি যখন শুরু করো, জানি না ইংলিশ ফার্স্টে তুমি কতটা ক্লিয়ার হয়েছো, আমি এখানে আরেকটা বার ক্লিয়ার করে দিচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা টিচার যারা বোর্ড সিস্টেমে খাতা দেখে অভ্যস্ত, তাদের কাছে এক একটা রাইটারের বইয়ের জন্য এক একটা নাম্বার পূর্ব নির্ধারিত থাকে। তারা একটা মাইন্ডসেটে নির্ধারণ করে রাখে। ধরো তুমি নবদূত ফলো করে লেখছো, তুমি যতই ভালো লেখো না কেন, তোমার লেখার সাথে যদি টিচার শুরু থেকে শেষ পর্যন্ত নবদূতের মিল পেয়ে যায়, সে হয়তো মাথার মধ্যে সেট করে রাখছে যে আমি নবদূতের লেখা পাইলেই ভাই 6 দিয়ে দিব, অ্যাডভান্সের লেখা পাইলেই আমি হচ্ছে 6 দিব, বা পাঞ্জেরির লেখা পাইলে আমি সে 7 দিব, লেকচারের লেখা পাইলে আমি 7 দিব, এরকম একটা মাইন্ডসেট থাকে। সো তুমি যতই ভালো লেখো অথবা যতই খারাপ লেখো, নাম্বার কিন্তু এর মধ্যেই পাবা। এখন যারা একটু হইলেও নাম্বার ডিস্ট্রিবিউশনটা নিয়ে চিন্তা করে দেখছো, তোমার এটা বুঝতে পারার কথা যে এইখানে তোমার এই যে 4 নাম্বার, এই যে 4 নাম্বারের কারণে কিন্তু A+ ছুটে যায়, বিশেষ করে যাদের ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হয়েছে। সো এই 4 নাম্বার 3 নাম্বার এগুলো কিন্তু খুবই ভাইটাল নাম্বার। সো এইখানে নাম্বার বেশি তোলার সহজ উপায় কি? ওই দিন বলছিলাম যে এই দেখো, তোমাকে প্যারাগ্রাফের আমি লিস্ট দিয়ে দিছি, সবগুলো লিস্ট দিয়ে দিছি। তুমি যেটা করবা, AI ইউজ করো বা যাই ইউজ করো, প্রথম 5টা লাইন, এই যে প্যারাগ্রাফ শুরু করছো, প্রথম 5টা লাইন মোটামুটি তুমি ইউনিক লেখার চেষ্টা করবা, পুরোপুরি ইউনিক, অর্থাৎ এই লেখাটা কারোর সাথে মিলবে না, এবং তোমাকে যেহেতু বলে দিচ্ছে এর বাইরে তোমার লাগবে না। তো তুমি যেটা করবা, এই প্যারাগ্রাফগুলো সার্চ দিয়ে এইটার জন্য ইউনিক 5টা লাইন আগে থেকে মুখস্থ করে যাবা। এরপরে ভাই তুমি নবদূত থেকে লেখো, অ্যাডভান্স থেকে লেখো, বা তুমি বাংলার সাহিত্য থেকে লেখো, কোনো সমস্যা নেই। ইংলিশ পরীক্ষায় বাংলা লেখলেও টিচার দেখবে না, বাট মেক শিওর করে প্রথম 4-5টা লাইন তোমার যেন এদের কমন অ্যান্সারগুলোর সাথে না মিলে, যেখান থেকে সবাই উত্তর করতেছে। সো যদি মিলে যায় তাহলে কি হবে, ওই টিচার তোমাকে ওই সেম নাম্বারেই মার্ক করবে, এবং তুমি যতই ভালো লেখো না কেন ওই 4-5 নাম্বার কম পাবা প্যারাগ্রাফে। সো প্যারাগ্রাফে 9 অথবা 10 পাওয়ার সিম্পল বুদ্ধি কি, প্রথম 5 লাইন ডিফারেন্টলি লেখা। এবং এখন AI এর যুগ, তুমি AI কে বললেইও দিয়ে দিবে 5 লাইন, যে আমি হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের একটা প্যারাগ্রাফ লিখবো, আমাকে প্রথম 5টা লাইন দাও, ইজি। ঠিক আছে, এবার আসো নেক্সটে হচ্ছে ফ্রি রাইটিং অথবা কম্পোজিশনে যা দেখতেছো এগুলো মোটামুটি এর বাইরে তোমার কিছু দেখতে হবে না, আমি একটু স্পেস দিই তোমাকে দেখার জন্য। এইবার আসো, এই কম্পোজিশনে ভালো করার কিছু সিম্পল স্ট্র্যাটেজি আছে। প্রথমত এখানে বুঝবা, প্যারাগ্রাফে যেমন এক প্যারায় লিখতে হয়, কম্পোজিশনের ঘটনা পুরো উল্টা। তুমি যতগুলো প্যারা করবা তোমার নাম্বার তত বাড়বে, এবং এটার চান্সই হায়ার। সো এখন প্যারার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, দুইটা জিনিস মাথায় রাখতে হবে, মানে একটা বাদ দিয়ে আর একটা হবে না। দুইটা জিনিস কি একটু বলি। 1 নাম্বার হচ্ছে ওই যে প্রথম 5টা ইউনিক লাইন রাখবা, এখানে কোনো মিস নাই, অর্থাৎ ফার্স্ট 5 থেকে 10টা ইউনিক লাইন রাখবা এই কম্পোজিশনে। গেল এটা 1। 2 নাম্বারটা ভেরি ভাইটাল, সেটা হচ্ছে কম্পোজিশনে তুমি তো অনেকগুলো প্যারা করো, রাইট? সো ধরো তুমি হচ্ছে প্যাট্রিয়টিজম নিয়ে লিখতেছো, প্যাট্রিয়টিজমের মধ্যে তুমি 1-2টা এক্সট্রা প্যারা অ্যাড করার চেষ্টা করবা। এই প্যারাটা তুমি কই থেকে পাবা? AI কে ইউজ করলেই পাবা। আরও সিম্পল ওয়ে তোমাকে বলি, কম্পোজিশন হচ্ছে একটা ডেটা ড্রিভেন জিনিস, অর্থাৎ তুমি এখানে যত বেশি ইনফরমেশন অ্যাড করতে পারবে তত বেশি নাম্বার। অর্থাৎ তুমি এই সালগুলো অটোমেটিক্যালি জানো। ধরো তুমি যখন প্যাট্রিয়টিজম নিয়ে কথা বলতেছো, সারা বিশ্বে নাম করা প্যাট্রিয়ট কারা ছিল তাদের নাম, আমাদের দেশে রিসেন্ট কাদের নাম আছে, নন পলিটিক্যাল নাম নেওয়ার চেষ্টা করবা, তোমার সুবিধার জন্যই বলতেছি, কারণ তাহলে টিচার যেই মনাই হোক না কেন তোমার সমস্যা হবে না। বাট চেষ্টা করবা নন পলিটিক্যাল আইকনিক প্যাট্রিয়টিক ফিগারগুলোর নাম মেনশন করতে, এবং তাদের যদি কিছু কথা বলতে পারো তারা কি করছে। আমার এক্সাম্পলটা আই গেস তোমরা বুঝছো, মানে এই জিনিসটা যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য। তোমার রিটেন পার্টে মেইন টার্গেট থাকবে তোমার লেখাটা যেন সবার থেকে স্ট্যান্ড আউট করে। সবার থেকে আলাদাভাবে স্ট্যান্ড আউট করার জন্য তোমাকে প্রথম 5 লাইন অফকোর্স ইউনিক লিখতে হবে, আর সেকেন্ড যত বেশি প্যারা তুমি বাড়াইতে পারো, প্যারা বাড়লে টিচার তোমাকে প্যারা কম দিবে, মানে নাম্বার বেশি দিবে। সো প্যারা যত বাড়াবা প্যারার প্রতি নাম্বার তত বেশি আসবে। ইভেন তুমি বাংলাদেশে একটু প্রত্যন্ত এলাকায় যাই দেখতে পারো, মানে তোমার খাতা কই যাবে তুমি তো জানো না, ওইসব জায়গায় এরকম অনেক টিচার আছেন যারা প্যারা প্রতি নাম্বার হিসাব করে।
সো র্যান্ডমলি তুমি এখানে একটা জিনিস চিন্তা করো, যে তোমার এখানে কম্পোজিশনে আছে ধরো 14 মার্কস। সো টিচার হয়তো চিন্তা করছে যে আমি প্রতি প্যারায় 2 মার্ক করে দিব, 7টা প্যারা থাকলে সে 14 দিবে। সো তোমাকে যত বেশি সম্ভব প্যারা বাড়াইতে হবে। সো টিচারদের কিন্তু প্যারা ভিত্তিক নাম্বারও তার মাথায় ক্যালকুলেট করে রাখে, ঠিক আছে। আবার কম্পোজিশনের ক্ষেত্রে আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে যে কনক্লুশন পার্টটা তুমি দিচ্ছ, ওই কনক্লুশন পার্টটা একটু ইউনিক রাখার ট্রাই করবা। কারণ আমি তোমাকে বেশি কম্পোজিশন পড়তে বলি নাই, কয়টাই বা দিছি, সার্চ করবা, মুখস্থ করে ফেলাবা, একটু ইউনিক যেন ওইটা মানে ভিতরে তুমি নবদূত একদম পেজ উল্টায় দিয়ে আসো, অ্যাডভান্স উল্টায় দিয়ে আসো, সমস্যা নাই। শুরু আর লাস্টটা যেন একটু অন্যরকম হয়। এখন এটা আমি জানি এটা প্যারা, কারণ এই ভিডিও যদি অনেক মানুষ দেখে ফেলে তাহলে অনেকেই ইউনিক করবে, বাট সমস্যা নাই, কারণ পরীক্ষার্থী তো লাখ লাখ। সো সবাই ইউনিক লিখলে সবাই ইউনিক নাম্বারই পাবে, ভালো নাম্বার ইনশাল্লাহ পাবে, ঠিক আছে। সো নেক্সট আসো রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আবারও বলতেছি, সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখানে ফরম্যাট মেনটেন করা, সব থেকে ইম্পর্টেন্ট। ভিতরে কি লেখছো কিচ্ছু যায় আসে না। প্রথমত ফরম্যাট মেনটেন, সেকেন্ড হচ্ছে কাটাকাটি করবা না, এগুলো হচ্ছে ফর্মাল জিনিসপত্র, এখানে কাটাকাটি করবা না। আর একটা জিনিস মাথায় রাখবা, অ্যাজ আ রিপোর্টার এই জিনিসটা আমরা ভুলে যাই। ইভেন আমি খেয়াল করছি অ্যাডভান্স নবদূতেও এই ভুলটা আছে। অ্যাজ আ রিপোর্টার মানে একজন সাংবাদিক, সে নিজের মত কখনো রিপোর্টে দেয় না। কথাটা বুঝাইতে পারছি? একজন সাংবাদিক কখনো তার নিজের মত সংবাদপত্রে দেয় না, প্রকাশ করে না। সিম্পলি বলি, রিসেন্ট ধরো তোমরা যেটা নিয়ে লাফালাফি করতেছো, মনে করো যে কোনো একটা জানো, ধরো ফুটবল। তো তুমি হয়তো বলতে পারো যে মানে একজন রিপোর্টার যখন লিখবেন তখন কি বলবে, যে নেইমার জুনিয়র লাস্ট বিশ্বকাপ এটাই, উনি এটা লিখবে না, উনি লিখবে নেইমার জুনিয়র বলেছেন যে এইটা তার লাস্ট বিশ্বকাপ, অথবা দর্শকরা বলতেছে যে এটা তার লাস্ট বিশ্বকাপ। অর্থাৎ সে ডিরেক্টলি কোনো মতামত দেয় না, সে ঘটনার পর্যবেক্ষক হিসেবে কাজ করে। থিওরিটা বুঝছো? তো তুমি তোমার যে কোনো বইতে যদি তুমি দেখো যে রিপোর্টার ডিরেক্ট তার মতামত দিচ্ছে যে আমরা এই জিনিসটা মোটেও ভালো না, আমাদের এখানে অনেক ডেঙ্গু মশা হয়েছে, ডেঙ্গু খুব খারাপ জিনিস, এটা রিপোর্টার বলতে পারে না। রিপোর্টার বলবে যে এলাকাবাসীর দাবি ডেঙ্গুর কারণে অনেক অসুখ হচ্ছে, তাই ডেঙ্গু খারাপ। গট মাই আইডিয়া? সো রিপোর্টার কখনো নিজস্ব মতামত দিতে পারে না। এই জিনিসটা মানে দিতে পারলেও আমার যায় আসে না, দিতে না পারলেও তোমার আমার কারোই যায় আসে না। যায় আসে কার? টিচারের। কারণ টিচার যদি দেখে যে তুমি রিপোর্টারের নিজস্ব মতামত দিচ্ছ, তাইলে তোমাকে প্যারা দিবেই, নাম্বার কমাবে। তো রিপোর্টারের নিজস্ব মত থাকে না। নিজস্ব মত হ্যাঁ তুমি দিতে পারো, তোমার কাছে মনে হয়েছে যে জলিল সাহেব খুব খারাপ লোক, তো তুমি বলবো না যে জলিল সাহেব খারাপ, তুমি বলবে এলাকাবাসীর ধারণা জলিল সাহেব একজন মাদক ব্যবসায়ী। গট মাই আইডিয়া? তুমি বলতেছো না, ইউ আর সেইং তাদের ধারণা। তো রিপোর্টারের সিস্টেমটা হলো এরকম যে দ্য উইটনেসেস সেইড দ্য ট্রাক ওয়াজ ড্রাইভিং অ্যাট 20 miles per hour। পর্যবেক্ষকরা বলছে গাড়িটা 20 মাইল পার আওয়ারে চলতেছে। মেসেজটা এরকম, তুমি বলতেছো না যে ট্রাকটা 20 মাইলে চলতেছে, তুমি বলছো পর্যবেক্ষকরা বলতেছে। এটা থিওরি 1। থিওরি 2, ইউলো জার্নালিজম। এটা খুবই ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিংয়ে। এই একটা জিনিস যদি তুমি বুঝো, তোমার নাম্বার হাজার হাজার বেড়ে যাবে। একটু শিখাই দিই, রিপোর্ট রাইটিংয়ে কিন্তু ছোট্ট একটা কি দিতে হয়, হেডিং দিতে হয়, ছোট্ট একটা হেডিং দিতে হয়। যে কোনো কিছুতে ধরো ট্রাফিক জ্যাম নিয়ে তুমি লিখবা বা যে কোনো কিছুতে টাইটেলটা তুমি কত সুন্দর দিতে পারো, এটার উপর অনেক নাম্বার থাকে। এখন ধরো আমি তোমাকে একটা টাইটেল দিচ্ছি, এই টাইটেলটা মানে কি এটা তুমি আমাকে বলবা, মানে এটা তোমাকে বুঝতে হবে, বুঝা বলবা, ঠিক আছে। তো ধরো অনেকে বলতেছে নেইমারের বিশ্বকাপ শেষ, অনেকে বলতেছে নেইমারের বিশ্বকাপ থাকবে। ধরো র্যান্ডমলি তুমি বললা নেইমার্স ক্যারিয়ার অন এন্ড। তুমি বললা নেইমারের ক্যারিয়ারই শেষ, বিশ্বকাপ পরের কথা ক্যারিয়ারই শেষ, কিন্তু এটা তো তুমি বলতে পারো না টাইটেলে। তাইলে কিন্তু আমি বলছি কেন জানো, সবাই এই আমার নিউজ পেপারটা পড়ে বা আমার নিউজটা পড়ে। সো আমি কিভাবে কারেক্ট থাকতে পারি, এটাকে বলে ইউলো জার্নালিজম। তুমি জাস্ট কিচ্ছু না, লাস্টে একটা বিস্ময়বোধক চিহ্ন দিয়ে দাও। যে কোনো টাইটেলের পরে বিস্ময়বোধক চিহ্ন মানে হইতেছে এই যে তুমি আসলে শিওর না এটা হয়েছে কিনা। সো তুমি দেখবা বাংলাদেশের পত্রিকাতে, ইভেন এখন তো অনলাইনের যুগ, অনেকখানে এরকম নিউজ হয় যে তমুকের এটা হয়ে গেছে, একটা বিস্ময়বোধক চিহ্ন।
সো পরে তুমি ভিতরে পড়ে ঢুকে দেখো যে অন্য কিছু লেখা। সো এর মানে হচ্ছে বিষয়বোধক চিহ্ন মানে হচ্ছে সে নিজেও শিওর না, সে একটা অনুমান করতেছে, এবং এই ধরনের ক্ষেত্রে একটা বিষয়বোধক চিহ্ন দেওয়া যায়। সো বেসিক্যালি তোমার টাইটেল যত শর্ট হবে, টাইটেলে গ্রামার আসে না, টাইটেলে গ্রামাটিক্যালি রাইট হওয়ার কোনো দরকার নাই। নেইমার টু প্লে ইন 2026 ওয়ার্ল্ড কাপ, কোনো অক্সিলারি ভার্ব কিন্তু আসে নাই এখানে। টাইটেল হবে শর্ট, যদি পারো এই ধরনের খেলা দেখাবার, টিচাররা এগুলো মারাত্মক রকমের পছন্দ করে। সেই ছিল রিপোর্ট রাইটিং। ভাই স্ক্রিনশট নিয়ে নাও ছোট্ট করে, আমি একটু বাইরে চলে গেলাম। ঠিক আছে, এবার আসো গ্রামার আইটেমে যারা কমন পেতে চাও, একদম ইজিয়েস্ট একটা উত্তর তোমাকে বলে দিই, কোনো মানে ঝামেলার কিছু না। যদি তোমার হাতে একটু টাইম থাকে, একটু বেসিক দেখো হালকা। এখন আমার টাইমই নেই, আমার সিম্পল একটা চোরাবদ্ধি শিখান, জাস্ট নাম্বার উঠাবো, এরপরে ইংলিশের দিকে আর জীবনেও তাকাবো না, আনলেস আমার দেশের বাইরে যাওয়া লাগতেছে। সিম্পল বুদ্ধি। তুমি 2018 সালের বোর্ড কোশ্চেন থেকে নিয়ে 25 সালের বোর্ড কোশ্চেন পর্যন্ত এক টান দিয়ে দেখে যাও। এই যে কয়টা বোর্ড, 1 2 3 4 5, 5টা সালের বোর্ড কোশ্চেন দেখলে এর বাইরে একটা সিঙ্গেল গ্রামার কোশ্চেন যদি তোমার আসে, তুমি আমারও বইলো, একটা জিনিসও এর বাইরে আসবে না। হাতে যদি আরেকটু টাইম থাকে, এই বছরের রিসেন্ট যে টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো সেটা একটু দেখে যাও। এগুলো কই পাবা? তোমার নিজের হাতের কাছে থাকা নবোদয় অ্যাডভান্স গাইড বইগুলোতেই পিছনের দিকে দেখবা, এগুলো সব দেওয়া আছে। সো নিয়ম টিয়ম এত কিছু বুঝো না, ঠিক আছে, ভালো কথা ভাই, এখানে যা আছে বোর্ড কোশ্চেন দেখে উল্টায় মেরে দিয়ে চলে যাও। তুমি তো কমন পাবাই, আমিও কমন পাইছি, তোমার আমার বাপেরাও কমন পাইছে এমনি, সেটা নিয়ে আর টেনশন করো না। সো এই ছিল ইংলিশ সেকেন্ড পেপারের হোল সাজেশন। নেক্সট সাজেশন কয়টার মধ্যে চাও, নেক্সট পরীক্ষা তো আইসিটি, ওইটা কয়টার মধ্যে চাও সেটা জানায়ও। আর যারা সায়েন্সের পোলাপাইন আছো, ফিজিক্সের উপরে কিন্তু আমরা সাজেশনের সাথে ম্যারাথন টাইপের কিছু ক্লাস তোমাদেরকে দিব, যেটা আমাদের ক্লাস ডিউরেশন আমাদের ধরনের হবে, অর্থাৎ এডেডের যে ক্লাস ডিউরেশন হয় অনেক বেশি কম্প্যাক্ট, ওই ধরনের কিছু ক্লাস তোমরা পাবা। ওইটাকে ঠিক ম্যারাথন বলা যায় না, বাট আমি বলতেছি, বাট ওইটারই বেস্ট যে কম্প্যাক্ট ভার্সনটা হয় সেটা তোমরা পাবা। সো ওই ক্লাসগুলো কবে দিলে তোমাদের উপকার হবে, থিওরি থেকে শুরু করে নিয়ে সব কিছু ইনক্লুডেড, সেটা একটু কমেন্ট করো। আর নেক্সট সাজেশনটা সবার আগে পাওয়ার জন্য অফকোর্স চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম, টাটা।